তা আমি বাজাচ্ছি লতা মঙ্গেশকর নাইট। আচ্ছা লতা মঙ্গেশকরের পর্দা ফাঁক করে দেখছি আচ্ছা যে কে একটা বাচ্চা ছেলে বাজাচ্ছে। কিশোর কুমার যখন গাইতো একদিন পাখি ওরে, ওই যে টানটা দিত, হ্যাঁ। আহা, আমার কানে বাজতো প্রোগ্রাম হয়ে যাওয়ার পর। আশাজির গজলে তো আপনারই বাজানো তো? আশা ভোসলের হ্যাঁ, গজলটা পুরো আমার বাজা। মিরাজের গজল। তো এই কাজটা কোথায় হয়েছে? দমদম গ্রামোফোন কোম্পানি এইচএমবিতে। ওই গানটা তো শুনেছো, ওপারে থাক হ্যাঁ 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 হ্যাঁ। আমার। আচ্ছা, তো ওটাতে ট্রাম্পেট কে বাজিয়েছে? তারপর টমি ফার্নান্ডেজ কলকাতায় যে বাজাতো, মানাদের ওই যে খেলা, ফুটবল খেলা, তুই শুনেছো? হ্যাঁ, সেই সবাই। সেই গানটা আমার অ্যারেঞ্জ করা। শুনলে কেন কিছু কথা এই মিউজিক আমার হাতে আজকের অতিথি শ্রী সমীর খাসনবিশ দাদা, আমরা খুবই ধন্য এবং খুব আনন্দিত। প্রথম আপনাকে একবার জিজ্ঞেস করবো যে এই যে আমার এই যে উদ্যোগটা, এটা আপনার কেমন লাগছে? যে পুরনো মানুষদের যে নিয়ে। খুবই ভালো লাগছে, কারণ তুই তো বেশ মানে একটা স্টুডিও করেছো, পুরোনো লোকদের ডাকবে এরকম মানসিকতা। হ্যাঁ পুরো লোকদের ডাকবে। আমাদের তো অনেকেই আছে যারা মানে ব্রিলিয়ান্ট মিউজিশিয়ানস, হ্যাঁ কলকাতা অনেক আছে, তাদের সবাই সেইভাবে চেনে না। চেনে। তো এই উদ্যোগটা তো আমি এটাকে মানে অ্যাপ্রিসিয়েট করি যে তুমি এই অনেক অনেক উদ্যোগটা ধন্যবাদ। নিয়েছো। অনেক ধন্যবাদ আপনাকে। খুবই ভালো। আমি সবাইকে নমস্কার জানাচ্ছি, হ্যাঁ, জানি আমরা অনুষ্ঠান শুরু করব। একদম স্কুল জীবন থেকে আপনি আমাদের যদি শোনান তাহলে খুব আনন্দিত। দেখো, আমি তো আমার জন্ম ঢাকায়। আচ্ছা, ঢাকা। ঢাকায় নবাবপুর অঞ্চলে আমার জন্ম। আচ্ছা তা কোনো একটা ডিস্টারবেন্স, কমিউনাল ডিস্টারবেন্সের জন্য আমরা আচ্ছা। বাধ্য হয়ে ছিলাম চলে আসতে। চলে আসছে। তখন আমি খুব ছোট, ক্লাস 2-3-তে পড়তাম। আচ্ছা তাই সে বেলেঘাটায় আমার এক মাসির বাড়িতে ওরা জায়গা দিয়েছিল, আমরা ছিলাম। আচ্ছা আমরা 6 ভাই বোন। আচ্ছা। আমরা মাসির বাড়িতে উঠলাম, বেলেঘাটা। আচ্ছা একেবারে রিফিউজি মানে যা বলতে পারে, যে পূর্ববঙ্গ থেকে যে কাতারে কাতারে লোক ওইখানে ইভাকুইজ এখানে এলো। তা ওখানে আমার বাবা ছিলেন ঢাকা গভর্নমেন্ট কলেজের ম্যাথমেটিক্সের প্রফেসর। আচ্ছা তা আমাদের ফ্যামিলিটাকে এখানে রেখে বাবা আবার, রায়ত তো সবসময় চলে না, না, বন্ধ হলো। তো বাবা বললেন যে আমি আবার বিদেশে কলকাতায় কোথায় চাকরি পাবো। চাকরি নিশ্চয়ই পেতেন, কারণ তখনকার দিনে একজন ম্যাথমেটিক্স এমএসসি খুবই ভ্যালু ছিল। বাবা চলে গেলেন আবার ঢাকাতে ওই চাকরিটা করতে। আচ্ছা। আমরা এখানে রয়ে গেলাম। তা আমাকে এক মাস্টারের দাদা রঞ্জন মজুমদার বলে, সে কিন্তু একজন ফেমাস লোক, উনি অনেকগুলি যন্ত্র বাজাতে পারতেন। আচ্ছা। সেতার, গিটার, এসরাজ এইসব। তা আমাকে নিয়ে গেল ওখানে গিটার শিখতে। তো এখানে শিখতে শিখতে তারপর তো যে রিফিউজ যাওয়া হয়, আমরা বড়নগরে একটা ভালো বাড়ি পেলাম। তো বেলেঘাটার থেকে বড়নগর চলে গেল, আমাকে আর কে নিয়ে আসবে ওনার কাছে? সেখানে লেখাপড়ার কারণে বা ওই যে বন্ধ হয়ে গেল। তারপরে আমি স্কুল ফাইনাল পাস করার পরে আইএসসি পাস করার পরে, আইএসসি মানে এখনকার ইন্টারমিডিয়েট যেটাই আছে আর কি, পাস করার পরে আমার এক বন্ধু আমাকে বটুক নন্দীর কাছে নিয়ে। এই হচ্ছে আমার লাইমলাইটে আসার সূত্রপাত। আপনার সূত্রপাত। ওখানে গিয়ে আমি অনেক অনেক বড় বড় লোককে পেলাম। আর বটুক নন্দী আমাকে, আমার যেহেতু শেখার খুব ইচ্ছে ছিল, আমি হাওয়াইন গিটার শিখতে গেছি। আচ্ছা আচ্ছা। তা ওখানে শিখতাম। শিখতে শিখতে ওখানে আমার সাথে বিরাট বিরাট লোকেদের সাথে জন্ম। মানে একদম স্টলওয়ার্ড, যেরকম ওয়াইএস মুলকি, খোকন মুখার্জি, যে কলকাতাকে যে প্রথম গিটার দেখিয়েছে আমারও আগেকার, তার সাথে পরিচয় হলো। দিলীপ রায় ভায়োলিন বাজান। এই করতে করতে তারপরে এইদিক ওইদিক বটুক অর্কেস্ট্রাতে আমি চান্স পেলাম। তো বাজাতে বাজাতে এইদিক ওইদিক অনেক, এমনকি ওই সুমিত মিত্র, মনোহরি সিং, যারা পরবর্তীকাল সুমিত মিত্র অ্যাকর্ডিয়ন বাজাতো, মনোহরি সিং স্যাক্সোফোন, এদের সাথেও আমার পরিচয় হল।
আচ্ছা ওরা তখন বোম্বেতে চলে গেছে। আচ্ছা তো এই করতে করতে তারপর বিএসসিটা পাস করে আচ্ছা আমি ভাবলাম আর পড়াশোনা করবো না, কারণ আচ্ছা এখন তো আর লোকে মুখ্য বলতে পারবো না, গ্র্যাজুয়েশন যখন হয়েছে আমার হ্যাঁ। বাজনা দিয়ে খুব বাকি- না। বাকিটা ইন দি মিন টাইম আমি হ্যাঁ। ওই খোকন মুখার্জি গিটার বাজাতো, হুম, ফ্রি স্কুল স্ট্রিটে ব্রেগান্স অ্যান্ড কোম্পানি ছিল হ্যাঁ। গোয়ানিজ, হ্যাঁ হ্যাঁ ওদের কাছ থেকে বই কিনে হ্যাঁ স্প্যানিশ গিটার যন্ত্রটাকে হ্যাঁ একটু একটু লুকিয়ে লুকিয়ে বাজাতে শুরু করি। আচ্ছা এবার ওয়াইএস মুলকি আমার তো জানো তো ভগবান তুল্য লোক, তো উনি আমাকে বললেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাজাবে? আচ্ছা আমরা হ্যাঁ বাজাবো। আচ্ছা হ্যাঁ। সঙ্গে সঙ্গে কোনো না নয়, আমরা হ্যাঁ বাজাবো। হ্যাঁ ভাই তারপরে চলো কালকে চলে আসবো, আচ্ছা এই শুরু হলো। আচ্ছা প্রথম দিনই গেলাম সুদিন দাশগুপ্তর দুটো ছবি, আচ্ছা একটা নাম তিন ভুবনের পারে, আর একটা নাম হচ্ছে কখনো মেঘ, কখন তারপরে বসন্ত বিলাপ, ছদ্মবেশী, হ্যাঁ এই করতে করতে নচিকেতা ঘোষ, হ্যাঁ তার ও নিশিপদ্ম, তারপরে পরপর লাইন দেওয়া, তখন আর পেছন দিকে তাকাতে হয়। হাত তাকাতে হয়নি, ওই টালিগঞ্জে এই আমাদের মানে ঘর বাড়ি হয়, ঘর বাড়ি হয়ে গেল। হয় টেকনিশিয়ান স্টুডিও, আচ্ছা না ইন্ডিয়া নিউ থিয়েটার্স, নিতে আর যদি ডিস্কের বেসিক রেকর্ডিং হয় আচ্ছা সেটা হতো দমদম গ্রামোফোন কোম্পানি, একেবারে হ্যাঁ। গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া দমদমে। দম। তো এই হলো শুরু আর কি। এই আপনার যাত্রাপথ আপনার শুরু হলো আমার আমি সঙ্গীতে। চান্স পেয়ে গেলাম। আচ্ছা তারপরে তো ওই প্রায় রেকর্ডিং এ আমি আর খোকন মুখার্জি, আমি আর কোনদিন হ্যাঁ একটা গিটার থাকলে হয়তো আমি রইলাম, বা হ্যাঁ। একটা গিটার থাকলে খোকন রইলো। আচ্ছা তখন সেই সেই সময় অ্যারেঞ্জমেন্ট মিউজিক অ্যারেঞ্জমেন্ট কারা করছেন তখন? মিউজিক অ্যারেঞ্জমেন্ট তখন করতেন অলোকনাথ দে, ওয়াইএস মুলকি। আচ্ছা আচ্ছা, সুদিন দাশগুপ্তের ভাই ছিল, হুম, তিনি খুব গুণী লোক, মানে তিনি মিউজিকেরও গ্র্যাজুয়েট, হুম, আবার লেখাপড়ায় ওর মানে আচ্ছা পরিমল দাশগুপ্ত, পরিমল আমরা দাশগুপ্ত। পলুদা বলে ডাকতাম। আচ্ছা উনি উনি কিন্তু অনেক অনেক গান করেছেন, আর একটা আলাদা স্টাইল আছে। আচ্ছা আর খুব বেশি করতেন অলোকনাথ দে, ওয়াইএস মুলকি। ওয়েস আর ছিল ভিভাল সারা, বিবাস ভিভাল সারা হেমন্ত দার কিছু হলেই হুম মানে একবারে দুজনে হেমন্ত দার যেরকম টেম্পারমেন্টের লোক, হুম উনিও সেই টেম্পারমেন্টের লোক। ম্যাচ করতে দুই তার সাথেও আমার পরিচয় হয়ে গেল, সে আমাকে মানে আমার বাজনা ভালোবাসতে শুরু করলো। আচ্ছা তার অর্কেস্ট্রাতেও আমি ঢুকে পড়লাম। উনি তো জানো এককালে ভিভাল ছাড়া হুম অর্কেস্ট্রা ছাড়া হ্যাঁ ওটা কোনো ফাংশন হতো না, এরকম একটা ব্যাপার। এটা এই পরপর নাম শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখার্জি, প্রতিমা বন্ধু, তারপর অর্কেস্ট্রা হ্যাঁ ভিভাল ছাড়া। সেই একটা দিন গেছে তখন, আর আমরাও অর্কেস্ট্রা শোনার জন্য একদম যেখানে কাছাকাছি পেলে একদম হুম। মানে উৎসুক হয়ে সেই বাজনা শুনতো। আচ্ছা এই সময় আপনি থাকছেন কোথায় থাকছেন? ওই বড়নগরে থাকছেন না বড়নগর থেকে আস্তে আস্তে একবার শ্যামবাজারে এলাম, আচ্ছা তারপরে গৌরবাড়ি এলাম, হুম তারপরে মানে বাড়ি বদলে বদলে বাড়ি কারণ রিফিউজি তো, আচ্ছা। ভাড়া বাড়ি সব। আচ্ছা তারপরে সিআইটি রোডে এসলাম, ইন্টারন্যাশনালটা, হ্যাঁ, ওইখান থেকে আমার বাবা হ্যাঁ, তখন চাকরিটা ওই ঢাকার থেকেই এক সাহেব হুম, যারা সেন্ট জেভিয়ার্সের ওই গ্রুপের ওই চিঠি লিখে দিয়েছিলেন যে সেন্ট জেভিয়ার্স আমার চিঠিটা গিয়ে দেখাবে। আচ্ছা তো দেখানো মাত্রই সেন্ট জেভিয়ার্সে বাবা চাকরি পেল। আচ্ছা সিআইটি রোড থেকে একটা প্রফেসার্স কোঅপারেটিভ হলো, হ্যাঁ ফ্ল্যাট বাড়ি। প্রফেসরদের মায়না তখন খুব কম, আচ্ছা তো সব প্রফেসর ছিল আমার তো মায়না কমই, আমাদের এইভাবেই করতে হবে। ওরা একটা কোঅপারেটিভ, এই আমার নিজেদের কাকরগাছিতে আচ্ছা ফ্ল্যাট পেয়ে গেল, আচ্ছা ওখানে চলে এলো, কাকুর ওখানেই আছি এখন। মানে তার সালটা তাও কত সালে মোটামুটি এসেছিলেন? 69-এ এসেছিলাম কাকুরগাছি। কাকুরগাছি 69 এসেছে, সেখান থেকে এখন অবধি ওইখানে ওখানেই। যা আছেন ওইখানে আছে। তারপরে আমি রেগুলার নিজের অর্কেস্ট্রাও বাজিয়েছি অনেক। হুম, তারপরে কাজী অনিরুদ্ধ নজরুলের ছেলের সাথে হুম, পরিচয় হলো, আচ্ছা উনিও আমাকে খুব, ওনার অর্কেস্ট্রাতে আমি বাজাতাম, রেডিওতে যে প্রোগ্রাম, হুম, সে ওনার যে অর্কেস্ট্রা গ্রুপ রেডিও, সেটার সময় আমি ঢুকে গেলাম। আচ্ছা কাজীও তো বিরাট
তার যে গুরু আবার তিনি হচ্ছেন সুজিত নাথ। সুজিত নাথ, সে হচ্ছে গুরুর গুরু, মানে মানে আমার সদাশিব লোক। আচ্ছা তার মানে পুরনো পুরনো যে অনেক পুরনো রেকর্ড শোনো, জগন্নাথ মিত্র বা আগেকার দিনে যে গৌরীকেদার ভট্টাচার্য, উমা বসু, তখন দেখবে সুজিত দা গিটার, ওই সব গিটারে বাজানো আছে, পারফর্ম করা। সুজিত দা ছিলেন কাজী অনিরুদ্ধ, বটুক নন্দী, শিবনাথ দা বলে একজন, রজত দাই, সবার গুরু, মানে একেবারে গুরুর গুরু, মানে এত এক্সপার্ট। আমি সেখানেও যেতাম, আর সুবিধা আমাদের সঙ্গে, উনি তো আমার গুরুর গুরু, তা আমাদের সঙ্গে এমন বিহেভ করতেন যে আমি ওনার ছাত্র, এত ব্যবহার ভালো। আর উনি ভীষণ গুণী লোক, উনি অ্যাকর্ডিয়ন বাজাতে পারতেন, ইউনিভক্স বাজাতে পারতেন, হ্যাঁ, হাওয়াইন গিটার মানে একেবারে পথিকৃত বলতে পারো। আচ্ছা, ইউনিভক্সের কথা যখন উঠলো একটু জিজ্ঞেস করি, ইউনিভক্স ইনস্ট্রুমেন্টটা তো বোধহয় বালসারাজি বোধহয়, মানে বালসারাজির মানে কি নচিকেতা ঘোষ নিচের জন্য কিনেছিল, আচ্ছা, নিজে বাজাবে বল। আচ্ছা, তা বাদশাহদাকে একদিন বাজাতে দিল, বাদশাহদা এমন ভাবে ওটা বাজালো, বলে ওটা তোর হাতেই শোভা পায়, বলে নচিকেতা ঘোষ পয়সা না নিয়ে ওইটা ওনাকে দিয়ে দিল। এবং উনি এমন ভাবে ওটাকে মানে এক্সপার্টাইজ করলো না যে মনে হয় যে ওর হাতের জন্যই ওটা তৈরি, বুঝেছো? তো দারুণ একটা জিনিস। ইউনিভার্সটা কি হতো, দু হাতে পলিফনিক নয়, এক হাতে বাজালে এইটা বসাবার কোনো রেজাল্ট হবে না। এই যে আমাদের কিবোর্ড তুমি বাজাচ্ছ, এগুলো কিন্তু সব পলিফনিক, কিন্তু ওটা তা বাজবে। আর সুরটাও ওর একটা ইয়ে ছিল, আস্তে আস্তে তো ইমপ্রুভমেন্ট করে, ওটা সুরটা কিন্তু নেমে যাওয়ার টেন্ডেন্সি বা উঠে যাওয়ার টেন্ডেন্সি ছিল। তাহলে ওটাকে মানে কন্ট্রোল কিভাবে করা হতো? সুর করে নিত, একটা গান অবধি চলতো। হ্যাঁ, টিউন না, অনেক সময় নামতোই না, অনেক সময় তোর ভোল্টেজে আপ এন্ড ডাউন ওটা নেবে। আচ্ছা, কিবোর্ড তো তা হয় না, কিবোর্ড ভোল্টেজ নামুক না নামুক ও ঠিকই থাকে, স্টেবিলাইজড একটা জায়গায় থাকে। তখন কি কোনো আর্টিস্ট তখনকার দিনের তাদের সঙ্গে বাজাচ্ছেন? বহু আর্টিস্ট তখন, ধরো আমাকে হেমন্তদা দরকার, মানে যে টিভির প্রোগ্রামে, যদি 75 সাল থেকে হেমন্তদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোগ্রাম দেখো, হেমন্তদা কিছু হলেই আমাকে নিয়ে যেতেন। আচ্ছা, টিভিতে অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার অবধি আমি হেমন্তদার সঙ্গে বাজিয়েছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একটা প্রোগ্রাম হয়তো খোকন মুখার্জি বাজিয়েছে, বা কেউ বাজিয়েছে, স্বপন চ্যাটার্জি ও বাজিয়েছে। আচ্ছা, আর তারপরে এই তখন কি না স্প্যানিশ গিটার, মানে আমার সঙ্গে একটা স্প্যানিশের অনুপ ঘোষাল আমাকে ধরে বসলো, যে ও আমার বন্ধু, স্থানীয়, একদম বয়স কাছাকাছি বয়স, ও গোপী গাইন হিট করলো, ও আমায় বললো যে আমি তো অনেক প্রোগ্রাম পাচ্ছি আসছে, তুই আমার সাথে রেগুলার বাজে। সাগর সেন, তার সাথে বাজাতাম, প্রতিবাদী বাজাতাম, পিন্টু এলো, হৈমন্তী এলো, অরুন্ধতী এলো, সবার সাথে যেত যখন যেরকম। আচ্ছা, এখন এইবারে মানে এই দিকে অনুষ্ঠানের কথাটাই আগে শুনি, মানে ফাংশনের জগৎটা, এখন ফাংশন হয়, তখনও ফাংশন হতো, ফারাক কিছু পাচ্ছেন? তফাৎ তো আছে, এইসব ফাংশনে আমাদের এই যে পুরোনো গান বাজনা এখন যেগুলি সেটা যে লুপ্ত হয়ে গেছে তা নয়, এখনো লোকে কিশোর কুমারের গান, লতা, কিন্তু একটা প্রোগ্রামে যে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর পুজো হলে বাবা বলে মাসে হয়তো অর্কেস্ট্রা বাজাবার, আমারই অর্কেস্ট্রা বাজাবার 8-10টা ডাক পেতাম অর্কেস্ট্রার জন্য, শুধু অর্কেস্ট্রা, নো ভয়েস। এখন সেটা নেই। তারপরে তো ভয়েস আরো আছে, ভয়েসের অনুষ্ঠান অনেক সময় বলতো হয়তো আপনি অর্কেস্ট্রা বাজাবেন, তার সাথে একজন মেল ফিমেল, সেটাকে তো আর ই করা যায় না, সেটা পার্টি চেয়েছে, আচ্ছা ঠিক আছে, ছেলে যে উঠছে উদীয়মান তাদের নিয়ে যেতাম, সেটা জমতো। প্রথমে আমরা অর্কেস্ট্রা 8 ঘন্টা বাজিয়ে নিলাম, তারপর একজন করে ডেকে নিলাম। এই যে অর্কেস্ট্রা বাজাতেন, এই অর্কেস্ট্রা তখন কি বাজাতেন? ওয়েস্টার্ন বাজাতেন, ইংরেজি বাজাতাম, তার থেকে হিন্দি চলে যেতাম, বাংলা রবীন্দ্রসঙ্গীত সব হা করে শুন, যে আমার ডান্স ব্যান্ড, যেরকম ডান্সে কিছু মিউজিক আছে, এখন যারা জানে না তাদের ডান্স বললে একটাও বাজাতে পারবে,
কিন্তু ডান্সের বাজাবার আলাদা আলাদা গান আছে, আচ্ছা বুঝছো না? আচ্ছা, কিরকম একটা দুটো বলুন, মানে কাম সেপ্টেম্বর বা ভেঞ্চার্স কি বাজাতে হবে, বাজিয়ে শোনাতে হবে। হ্যাঁ একটুখানি বাজান না, হ্যাঁ, কি আছে? যেমন ধরো এইগুলো বাজান। ডান্সের গান। হ্যাঁ হ্যাঁ এরকম অনেক ডান্স মিউজিক আছে, হ্যাঁ, ডান্স মিউজিক আছে, বুঝছো? ঠিক ঠিক ঠিক। এরকম, সেগুলো ধরো কারো ডাক্তার দিয়াটাম হ্যাঁ। ডিনার পার্টি হবে আচ্ছা মোস্টলি শীতকালে, আচ্ছা বা কোনো ক্লাবে এক্সাইট ব্যাটারি তাদের আচ্ছা। ক্লাবের ডান্স ব্যান্ড হবে। আমাদের দেখে নিন, আমরা ডান্স চুটিয়ে বাদ, শ্যাডোজ, ভেঞ্চার্স, এগুলো সব Ventures, সমস্ত হ্যাঁ, অনেক গান তখন তো আছে বিখ্যাত যেগুলো ছিল। ডান্সে, আচ্ছা বুঝছো? আচ্ছা অথচ যে সেই গানগুলো এখন আর লোকে খুব একটা পরিচিতি না, পরিচিতি। তো এইভাবে ভুলেই গেছে যে ইংরেজি গান, বিটলস, রোলিং স্টোনস, রোলিং হ্যাঁ, অ্যাবা, বনি এম, এই গানগুলো তখনই ছিল। সেগুলোর আবার এখন একটু ওয়ার্ড একটু বাংলা বাংলা বসিয়ে ওই স্টাইলটা আবার এখন এসে বিটলস, রোলিং স্টোনস, কার্পেন্টার্স, সমস্ত এদের বিটলসের নাম করা গান সব ডান্স, বুঝেছো? লায়ন রিচি বা ওয়াম এগুলো বোধহয় তারপরে, এগুলো লায়নেল রিচির হ্যালো বা এগুলো হ্যাঁ। ডান্সের নয়, হ্যাঁ। কিন্তু এগুলো একদম ভীষণ পপুলার গান, দারুণ কম্পোজিশন। এগুলো বোধহয় ওদের পরে নাকি, ওগুলোর পরে একটু পরে, আর একটু একটু পরে। প্রথমে এলো বিটলস, রানির কাছ থেকে ওরা নাইট উপাধি পেল, আচ্ছা তাতে জর্জ হ্যারিসন, জর্জ পল ম্যাকার্টনি, তারপরে রিঙ্গো স্টার, জন লেনন, বুঝেছো না? এরা চারজনে মিলে বিয়ে করতো। শ্যাডোজের মধ্যে চারজন মিলে, কিছু না, একটা গিটার, লিড গিটার, একটা রিদম গিটার, একটা ড্রাম, ড্রামস, ব্যাস। মাঝে মাঝে বাইরের থেকে একজন দুজন মিউজিশিয়ান দিয়ে একটু বড়টা একটু করতো, বুঝেছো? ঠিক ঠিক। তখনকার দিনে যে চা চা চা, ট্যাঙ্গো, এই রিদম গুলো এখন কেউ জানবে না, এগুলো মানে পিছিয়ে হারিয়ে চলে গেছে, গেছে। হারিয়ে গেছে এখন। গদে বাঁধা দুটো কি এই একটা, যে লা পালোমা, আমরা যখন শিখতে এসছি, হ্যাঁ বিখ্যাত গান, বুঝেছো? হ্যাঁ এই লা পালোমা, লাফা, এই আমার জন্মের আগে গান। আচ্ছা। কে সেরা সেরা মানে, কে সারা সারা, হ্যাঁ, কে সেরা সেরা মানে কেন, বাচ্চা মেয়ে হ্যাঁ হ্যাঁ তার মাকে জিজ্ঞেস করছে যে আমি আচ্ছা। বড় হলে হ্যাঁ কি হব, খুব সুন্দরী দেখতে হবে, আচ্ছা কি আমি খুব ধনী হব? হ্যাঁ হ্যাঁ তা মা বলছে দেখো, হ্যাঁ এই ভবিষ্যৎটা তো আমরা বলতে পারি না। হ্যাঁ কে সেরা সেরা, হোয়াট এভার উইল বি, হ্যাঁ। দ্য ফিউচার আচ্ছা। ইজ নট আওয়ার্স টু সি। কে সেরা সেরা, আচ্ছা হোয়াট এভার উইল বি। বিখ্যাত গান, আচ্ছা কথাটা বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ যে কি সাংঘাতিক গান এগুলো, এগুলো আমার জন্মের আগেকার গান। বিটলস তো প্রথম গ্রুপ যারা মোটামুটি এই যে রক লাইনের যে পপুলার গানগুলো লোকে যা এই বাজিয়ে বাজিয়ে, আমরাই বলো গিটার শিখেছি, হ্যাঁ, বম্বেতেও এগুলো অনেক মানে হিন্দি গানে ব্যবহার হয়েছে। নকল, হ্যাঁ, অনেক ব্যবহার হয়েছে, অনেক ব্যবহার, বুঝছো না? অনেক হিন্দি গান বা বিটলসের গানের অনুকরণে হয়েছে, হ্যাঁ বুঝেছো তো? আচ্ছা কাজে রানীর কাছ থেকে ওরা নাইট উপাধি পেয়েছে। বিটলস এইদিকে ওইদিক সমানে প্রোগ্রাম করছে। রোলিং স্টোনস এলো, হ্যাঁ, রোলিং স্টোনস, ও সেই জাম্পিং জ্যাক ফ্ল্যাশ, নাম করা গান সব, বুঝছো? আমি তো ওই সময় ওই যেমন কনসেপ্ট অফ শুনেছো, হ্যাঁ এগুলো বিলি ভন অ্যান্ড হিজ অর্কেস্ট্রা, এই যে এইরকম সব গান আছে, সেই লালন সিলভারি, ও চার তুমি একাই বয়ে যাও, কারোর সাহায্য দরকার নেই। আচ্ছা
শুনেছো তো? এগুলো একবারে বিখ্যাত গান। বিখ্যাত গান। হয়তো কেউ বলে যে আমাদের ক্লাবে একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, সে মেডিকেল কলেজের ডাক্তার, আচ্ছা ওদের অ্যানুয়াল, তখন বিদেশ থেকে ওরা চলে আসে ওই শীতকালটা, আচ্ছা তো ওদের একটা ডিনার পার্টি হবে মেডিকেল কলেজে, ন্যাশনাল মেডিকেল কলেজে, আমরা বাজাতাম। আচ্ছা। এবং ওরা পুরো একবার নাচানাচি ডাক্তারদের মানে তখন এনজয় করতো, এনজয়, বুঝেছো তো? সেরকম বাস্তব নিশ্চয়ই সেরকম সব ডান্স মিউজিক সব, আচ্ছা আচ্ছা। তাতে রবীন্দ্রসঙ্গীতও হতো, আবার হিন্দি গানও হতো, সবই হতো। তো তখন সেই যুগ ছিল, এখন ওই যে জিনিসটাই নেই, মানে কিছু একটা মিসিং, মানে সেটাই আপনাকে একদম কমে গেছে। তখন আমি ওইটাই জিজ্ঞেস করছিলাম। ডিসেম্বরে ওরকম একটা সময় থেকে মানে পুজোটা ক্রস করলেই এইসব ডান্স ব্যান্ডের কিছু মাসে 6টা-8টা করে প্রোগ্রাম থাকতো, শুধু অর্কেস্ট্রা, শুধু অর্কেস্ট্রা, এছাড়া তো আর্টিস্টদের সঙ্গে বাজা ফাঁকা দেখে চলে যেত। কিন্তু ওই সময়টা এখন থাকে। আচ্ছা, তখন এখন যেমন ওই মানে মিউজিক পার্ট বাজানোর যে একটা ব্যাপার আছে, মানে গানের সঙ্গে যে মিউজিকগুলো আমরা শুনছি সেই মিউজিকগুলোই যখন বাজানো হতো, তখনকার দিনেও কি এইগুলো প্লে হতো? এটা তো একটা ভালো প্রশ্ন করেছো। তার কারণ কি, আগেকার দিনে একটা পিওর মিউজিক শুনেই মুখস্থ হতো এবং আমরা বাজাতে পারতাম। আমিও তো মিউজিশিয়ান, তো বাজাতে। এখন তুমি যেসব গান বেরোয় একটা প্রিলুড মিউজিক মুখস্থ হতো। এখন টারাডাডা 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 ডাডাডা শুনলেই লোকে ভাবে এ শুধু গানের দিন, বাট টারাডাডা 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 এটা নেই, মুখস্থ হতে একটা জিনিস একটা সলিল চৌধুরী দিয়ে দিল যে নে। কিন্তু এখন তুমি একটা আমি কোনো কাউকে খাটো করবো না, ছোট একটা পিলুড অরিজিৎ সিং এর গানে যদি তুমি করতে যাও, তুমি পারবে না, অনেক 100 বার লাগবে। এবং গানটাও যদি ওরাই গায়, ওরা খুব অসাধারণ গায়, কিন্তু ওদের গান যদি তুমি মুখস্থ করতে যাও তোমার 100 বার লাগবে। আগেকার দিনে সলিল চৌধুরী একটা মিউজিক শুনলে কেন কিছু কথা, এই মিউজিক আমার হাতে ডগায়। হ্যাঁ, মিউজিকের একটা আইডেন্টিফিকেশন ছিল একদম। এখন সেটা নেই, এই যুগের সাথে এটা পাল্টেছে। মানে সিগনেচার তার মানে এই নয় যে এখনকার সব গানই খারাপ হচ্ছে, এরাও ভালো গাইছে, কিন্তু কোথাও সেই প্রাণটা যেন কিছু একটা হয়েছে আর কি। এইদিকে তুমি বলতে পারো আমরা ব্যাক ফুটে আছি, বুঝেছো? সলিল চৌধুরী একটা গান নতুন এতবার রিহার্সাল হতো যে বসে যাওয়া মুখস্থ বললেই মুখস্থ যে ওটার জন্য আর আমাকে আর আলাদা করে খাটতে হচ্ছে না, আমাকে মিউজিক। এখন হয়েছে কিন্তু এখন যে কলেজে ফ্রেশার্স ওয়েলকাম হয়, এতে কিন্তু প্রোগ্রাম হয়, কিন্তু আমাদের কোনো ডাক নেই, কারণ ওটা ওই দিকেই চলে গেছে। ওই জেনারেশনটা এখন আবার ওদের গানগুলোই পছন্দ করছে। এই যে অন্তরালে যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটাতেই মানে নতুন জেনারেশনকে জানানোর জন্যই আমার এই অনুষ্ঠানটা, যে এতদিন মানে গান বাজনাটা কিভাবে হতো, আপনারা যারা এগুলো সৃষ্টি করে এসেছেন সেগুলো তো ভেঙেই আজকে এত কিছু হচ্ছে। তো আপনাদেরকে কেউ মানে ভালোভাবে সামনে কেউ চেনে না, জানে না, কিছু মানুষজন হতে জানে। আমি জানি, হয়তো আমার সঙ্গে মিউজিশিয়ান যারা আছেন ওনারা জানে না, পুরনো লোক সবাই জানে, কিন্তু সাধারণ মানুষ তো কেউ জানে না যে এই যে আপনি যে মিউজিকগুলো এখন আপনি যে বলতে এলেন, এগুলো ধরুন ম্যাক্সিমামই তো আপনার মধ্যে আপনার বাজানো, তাই তো? এইগুলোর আপনার বাজানো, কিন্তু আপনাকে কোনোদিন কেউ চেনে না, জানে না। আপনি লোকের কাছে তার বলতে পারবেন না যে ভাই এই মিউজিকটা আমার বাজানো। তখন ওই যে হেমন্তদা পরপর ছবি, হেমন্তদা কি মানে একবারে ফ্লোরে দাঁড়িয়ে কোনোদিন একটা গানে শুনতে দেখিনি যে আমার একটু ভুল হয়েছে, আমার জন্য একটা টেক হবে, জীবনেও না। এক শিওর শট আর মানে রিহার্সাল করার পরে একবারে। তখন তো ব্যাপারটা কি জানো, একসাথে বাজাতে হতো, ডাইরেক্ট করি, ভুল করলে আবার যেতে হতো, কাজে রিহার্সালটা খুব ভালো, অনেক করে রিহার্সাল। প্রথমে একটা প্রিলিউড, আগে কর্ডগুলো দেখি প্রিলিউডে, তারপরে প্রিলিউডটা পুরো, এবার সং, এইভাবে তাতে মুখস্থ হয়ে যেত। আর্টিস্টরা অনেক মানে দে হ্যাড অ্যাম্পল টাইম টু মানে সিং ইট ওয়েল।
পর ছবি পর মানে এমন ধর লাইন দিয়ে ছবি সব বাজিয়েছি। কে যেন কেউ ডেকেছে আমার, হ্যাঁ তারপরে ফুলের শরীর ছবি, তারপরে ধরো ওই যে কতদিন পরে এলে, আচ্ছা এটা হচ্ছে ডিস্কের গান। হ্যাঁ তারপরে তার NT1 নিউ থিয়েটার্স যেসব গান, সেই দুটি চোখ, হ্যাঁ তারপরে মনে থাকে নাকি বুঝছো, হ্যাঁ, সে তো আরো কাছে 100 এসো আর হ্যাঁ এসো না, বুঝলে না, হ্যাঁ হ্যাঁ হেমন্ত দ্বারা তো আর মানে হ্যাঁ। মিউজিক তৈরি হয়। তখন পারিশ্রমিক কিরম ছিল? হুম? পারিশ্রমিক কিরম ছিল? এখন সঙ্গে টাকা 65 টাকা, আচ্ছা তার যদি কম্পেয়ার করো হ্যাঁ তাহলে মানি ট্রান্সফার করলে এখন যা রেট তার সমস্যা হবে। তার থেকে বেশি হবে। বেশি কিনে জানি না, ওরকমই আর। আচ্ছা তখন কি মানে মিউজিক মানে যে অ্যারেঞ্জমেন্ট যে হতো তা সেটা কি? হেমন্ত তার বিভাগ ছাড়া করতেন। আচ্ছা তখনও কি সামনে বসে ফ্লোরে বসেই তো সব কারেকশন করার হলে বা নতুন যদি উনি আমাদের অনেক সময় ওখানে বসে বসে মিউজিক বলে দিত, অল্টারেশন যদি কিছু লাগতো না সঙ্গে সঙ্গে ওইখানেই সব আমরা করে দিতাম। হ্যাঁ সবাইকে পেন আর পেপার রাখতে হতো, পেপার রাখতে হতো। তাহলে অ্যারেঞ্জার বকা দিত আচ্ছা যে ইউ হ্যাভ টু হ্যাভ এ পেন আর পেপার উইথ, আচ্ছা বুঝলো, ব্যাকগ্রাউন্ড যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকে হ্যাঁ হ্যাঁ ওরা ডিকটেট করলে আমরা লিখে নিত, আরে বাহ, তারপরে হতো। আচ্ছা তা এইগুলো কি তখন কি বাংলায় লিখতেন না স্টাফে লিখতেন? আমি তো স্টাফটা জানি, আচ্ছা যারা গোয়ানিজ তারা বাংলায় লিখবে না, আচ্ছা তাদের স্টাফ লিখে দিত, তো আমাদের আচ্ছা। মতো কেউ হ্যাঁ লিখে লিখে দিতেন, দিত। ট্রান্সলেট করে দিতেন। হ্যাঁ। আচ্ছা যারা জানে স্টাফ। আচ্ছা এইগুলো এইগুলো যেটা যেগুলো হতো গোয়ানিজ যে কথা বলছেন, তো গোয়ানিজ মিউজিশিয়ান কিছু একজন মানে কিছু নাম ওরা বলুন। একদম বাঙালির সাথে মিলে যেত, ওরা খুব অ্যাকোমোডেটিভ, ওদের ব্যবহার খুব ভালো, গোয়ানিজদের নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা ওরা মিউজিশিয়ান তো জাত মিউজিশিয়ান, অসুবিধা হতো না। তুমি ধরো জীবনে কি পাবো না, আচ্ছা সে চাঁদের হাট, হ্যাঁ কে বা আছে, হ্যাঁ। টনি মেনিজেস, আচ্ছা কারভালো বলে একজন, ওই যে গোয়ানিজ হ্যাঁ তার হ্যাঁ হ্যাঁ জো পেরেরা, জোপের হ্যাঁ, অ্যান্টো মেনিজেস, হ্যাঁ টনি মেনিজেস, হ্যাঁ। বাঘের মানে মতো এদের মেনিজেস। সবারই নাম শুনেছি কিন্তু কাউকে দেখা সৌভাগ্য না, হয়নি। এর সাথে আমরা কাজ করছি এবং হ্যাঁ। এরা হাসি মুখে আসতো, হ্যাঁ। আমাদের সঙ্গে কি না করতো, ইয়ার কি ঠাট্টা ফাজলামি সবই করতো। আবার বাজনার সময় বাজনা বাজিয়ে চলে যেত। হ্যাঁ, বাবা, ও খুব মিশুকে ওরা। আচ্ছা ওরা মিউজিশিয়ানস তো, হ্যাঁ ও জাত মিউজিশিয়ান, ওরা আমার এই নিয়ে যেত, ও বাইরে ওদের সাথে আমরা যা খাচ্ছি ওরা খাচ্ছে, আমাদের সাথে হ্যাঁ। ঠাট্টা ইয়ার কি করছে এরকম। আচ্ছা আচ্ছা এটা একটা মিউজিশিয়ান রেকর্ডিং এ যদি 20 জন মিউজিশিয়ান থাকে, হ্যাঁ হ্যাঁ তা আমাদের ধরে রাখো 4 জন 5 জন গণিত থাকে। ব্রাস সেকশন কারা বাজাতেন? ব্রাস ওই বাহ। বস্কো ছিল, আচ্ছা তারপরে ববি ব্যাংকস, আচ্ছা লুই ব্যাংকসের কাকা, আচ্ছা তারপরে তো ওনারা কি কলকাতা থাকতেন? হ্যাঁ কলকাতা থাকতেন ওনারা? কে এই যে ববি হ্যাঁ। যার কথা বলছেন? ববি ব্যাংকস তো কলকাতারই, আচ্ছা আর লুই ব্যাংকস তো পরে বম্বে চলে গেল, বিশাল মিউজিশিয়ান। তারপরে এইখানে যারা থাকতো, জিবি শ্যামস বলেছিল, জো পেরেরা, হ্যাঁ এনারা কি কি বাজাতেন? ব্রাস সেকশন, হ্যাঁ, ব্রাস সেকশন। ব্রাস, ট্রাম্পেট, স্যাক্স, অল্টো স্যাক্স, লরি ডিসুজা, আচ্ছা টমি ফার্নান্ডেস ট্রাম্পেট বাজাতো। আচ্ছা আচ্ছা এরা একদম মিলে যেত, ওদের স্টাফে আমরা একটু ট্রান্সপোজ করে দিই, ওরা আবার একটু ক্যালকুলেশন আছে, আচ্ছা তুমি পিয়ানো কিতে যেটা বাজাচ্ছ হ্যাঁ হ্যাঁ সিতে, হ্যাঁ সেটা ট্রাম্পেটকে দিতে লিখতে হবে, আচ্ছা না জানলে হবে না। আচ্ছা এগুলোর কে জানতে যাচ্ছে এখন, তো সব মানে সবই কেউই এগুলো নিয়ে কালচার করে না। না এগুলো তো এই জন্যই তো মানে আপনাদের কাছে এইগুলো শুনবো এবং এটা যে রেকর্ড হয়ে থাকবে, এগুলো ভবিষ্যতে মানুষ জানবে, যে দেখবে যে এইভাবে গান বাজনা আগের দিনে হতো। তাই জন্য মানে আগামী 200 বছরও এই জীবনে কি পাবো না বা ফুলেশ্বরী এসব গান হিট থাকবে। এই জীবনে কি বাবা মাদের সব ব্রাস কটর, হ্যাঁ জো পেরেরা, হ্যাঁ হ্যাঁ, অ্যান্টো মেনিজেস, টনি মেনিজেস, কারভালো, হ্যাঁ, এরা সমস্ত আচ্ছা উনি ভাইব্রাফোন বাজাতেন না? অ্যান্টোমেনিস, অ্যান্টো মেনিজেস, হ্যাঁ উনি ভাইব্রাফোন বাজাতেন। ওই এশিয়া বিখ্যাত, মানে ও বম্বেতে গেলে আরডি বর্মন করে এই অ্যান্টো শিখিয়ে সব বাজাবে, আচ্ছা এত এত ফেমাস এবং ও পপুলার। ওয়ান অ্যান্ড অনলি। টনি মেনিজেস ছিল, হ্যাঁ যেরকম বাজাতো সেরকম স্টুডেন্ট মহলে ওর অত ছাত্র। উনি কি বাজাতেন? উনি পিয়ানো, পিয়ানো। আচ্ছা হ্যাঁ, অ্যাকর্ডিয়ন। আচ্ছা লতাজি বা আশাজি
ওনাদের সঙ্গে ওনাদের কোনো কাজে বাজানো আপনার? আমি লতাজির সাথে রঞ্জি স্টেডিয়ামে, তখন নেতাজি স্টেডিয়াম তৈরি হয়নি, আচ্ছা একবার আমি নিজে সোলো বাজাচ্ছিলাম, আচ্ছা ওই জোয়াদা কিয়া, আমি ওই সুরশ্রী অর্কেস্ট্রা আমাদের হ্যাঁ সিনেমা হ্যাঁ হ্যাঁ অর্কেস্ট্রা, সুরশ্রী orchestra। তা তাতে আমাকে বলছে একটা গান বাজান, তা আমি বাজাচ্ছি লতা মঙ্গেশকর নাইট। আচ্ছা লতা মঙ্গেশকর পর্দা ফাঁক করে দেখছি আচ্ছা যে কে একটা বাচ্চা ছেলে বাজাচ্ছে, তখন আমি লাইনে ঢুকছি, বুঝেছো? এটা তো ফাংশন হচ্ছে, আমি বলছি যে মানে রেকর্ডিং রেকর্ডিং এ আমি লতার সাথে বাজি, লতাজির সঙ্গে আপনি কোনো বাজেন? বাজিনি। আশা ভোসলের সাথে আমি আশা ভোসলের রেকর্ডিং হ্যাঁ অনেক অ্যারেঞ্জ করেছি, আচ্ছা না কিশোর কুমারের। না আমি বাজানোটা বলছি, অ্যারেঞ্জমেন্ট আমি পরে যাচ্ছি, পরে শুনছি। আমি বলছি মানে মানে আশাজি, লতাজি, কিশোর কুমার, রফি সাহেব এনাদের সঙ্গে মানে আপনার অ্যারেঞ্জমেন্ট ছাড়া কি বাজিয়েছেন এমন কোনো গান? মানে সবটা মনে নেই, আচ্ছা অনেক বাজি। আচ্ছা 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 তা কিশোর কুমারের সাথে আমি ফাংশনে বাজাতাম আচ্ছা রেগুলার, আচ্ছা ইস্টার্ন জোনে বম্বে যেতাম, আচ্ছা ইস্টার্ন জোনে মানে কোথায় কোথায় তাও শিলিগুড়ি, বাজিয়েছেন? আচ্ছা জামশেদপুর। আচ্ছা বুঝেছো? তো ওখানে ওইখানে কি কিশোর কুমার গেলে আমি গিটারে যেতাম, হ্যাঁ ওটা আর আপনি ও বম্বে থেকে 3 জন আসতো, আচ্ছা একটা হচ্ছে অরুণ পরওয়াল, আচ্ছা একটা হচ্ছে নরেন্দ্র সিং কাকা বলে স্যাক্সোফোন হ্যাঁ হ্যাঁ বাজাতো, অরুণ পরওয়াল মানে আমাদের অনুরাধা পরওয়ালের হাজবেন্ড। আচ্ছা আর একটা দিওয়ান গাঙ্গুলি বলে একজন কঙ্গো বাজাতো, আচ্ছা। আর কলকাতা থেকে 2 জন আমরা বাজাতো, একজন আচ্ছা। চণ্ডী বলে ড্রাম বাজাতো, আচ্ছা আমি গিটার বাজাতো। আচ্ছা অ্যাকোস্টিক? না না না, আচ্ছা। ইলেকট্রিক গিটার, ও ইলেকট্রিক গিটার। ওইসব গান তো সে তো আচ্ছা। এলো না। আচ্ছা ও তারপর- বাংলা বাংলা হ্যাঁ, সমস্ত গান না হিন্দি গান, আচ্ছা হিন্দি গান তাহলে তুলতে হতো শো সব? শো করতাম। আচ্ছা তো মানে এটা একটা বিরাট বিরাট ব্যাপার, বিরাট। আমাকে ঢুকিয়েছিল বটুল নন্দী, আচ্ছা কারণ কমল ঘোষ যে মেগাফোনের মালিক, হ্যাঁ হ্যাঁ উনি বটুল নন্দী খুব বন্ধু ছিল, বলে দেখ হ্যাঁ গিটারটা বম্বে থেকে তো আনেনি, হ্যাঁ তা তুই কি করবো, তো ও বলে আমার ছাত্র আছে ওকে দিন, তা আমি রেগুলার বাদ। কিশোর কুমার তো কোনোদিন অবজেক্ট করেনি যে ভালো লাগছে না বা গিটার, আমাকে পছন্দ করতো, নিতাম, আচ্ছা যেতাম। যেতেন। এটা মানে প্রথম কবে করেছেন খেয়াল নেই অতটা নিশ্চয়ই হ্যাঁ, খেয়াল নেই। ওই 64 সাল না, 64 সাল আমি প্রথম। একদম ওই হ্যাঁ। লাইনে ঢুকছি আর কি। তখন চাইনিজ অ্যাগ্রেশন হয়েছে, আচ্ছা হয়ে থেমে গেছে আর কি আচ্ছা আচ্ছা। ওইটাই। তাহলে মানে কিশোর কুমারের সঙ্গে লাইভ পাইছেন। আচ্ছা রফি সাহেবের সঙ্গে পাইছেন কখন? হ্যাঁ রফি সাহেব, মোহাম্মদ রফি হ্যাঁ, স্টেজ আগে করেছেন? কোথায় কোথায় প্রোগ্রাম হতো, যতীন দাস পার্ক, আচ্ছা হাজরা পার্ক, অমুক, হাওড়া গোলাবাড়ি থানার একটা প্রোগ্রাম হতো, হ্যাঁ। ওখানে আমি রফি সাহেবের সাথে বাজিয়েছি, মুকেশের সাথে বাজিয়েছি, মুকেশজির সাথে বাজিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মানে একটা স্প্যানিশ গিটার দরকার, হ্যাঁ। ওরা আমাকে, বা খোকন মুখার্জি, আচ্ছা বা তখন স্বপন সেনও এসে গেছিল, আচ্ছা ও বাজাতো। আচ্ছা। যখন শুনলেন আপনি ধরুন কথা যে মোহাম্মদ রফি সাহেবের সঙ্গে আপনাকে বাজাতে হবে, তা তখন কি আপনাকে তখন গানগুলো একটু দেখে নিত। হ্যাঁ তখন কি আপনার কাছে গানের লিস্ট পাঠানো হতো এখন যেমন হয়? না, জানে কাহা দিল গাইছে, হ্যাঁ হ্যাঁ, মেয়ানাদ তারপরে মেরা জুতা হয় জাপানি, হ্যাঁ এই যেরকম গান আমার যে এগুলো গাইতে হবে, মানে বুঝছো না? কমন যেগুলো হিট নাম্বার এগুলো সব কমপ্লিট প্রথম করে দিন যেত। হয়তো একটু অসুবিধা হলো, দ্বিতীয় হ্যাঁ, দিন অসুবিধা। ঠিক হয়ে গেল এরকম। আচ্ছা আশাজির সঙ্গে তো বলছেন লাইভ বাজিয়েছেন, আশাজির সঙ্গে হুম, আশাজির সঙ্গে বাজিয়েছেন, হ্যাঁ। তো স্টেজে আর আশাদের অনেক গান আমি অ্যারেঞ্জও করেছি, হ্যাঁ। বুঝেছো? আচ্ছা ওটা তো আসছি, আমি বলছি যে স্টেজে যে এতজনের সঙ্গে যে বাজিয়েছেন লেজেন, কার সঙ্গে বাজিয়ে সব থেকে আনন্দ পেয়েছেন? এটা বলতে গেলে হ্যাঁ। দেখো, কলকাতা শহরে সফেদ হাতি ছবি হয়েছিল, আচ্ছা তখন যেশুদাস গাইতে এলো, আচ্ছা তপন সিনহা পরিচালক, হ্যাঁ আর মিউজিক ডাইরেক্টর হচ্ছে রবীন্দ্রজি। রবীন্দ্রনাথ, সে আমাদের সঙ্গে একাত্ম, মানে হ্যাঁ পিঠে হাত দিয়ে সমীর, হুম, এইসব ইয়ে, তা ও দুটো গান গাইলো যেশুদাস, কলকাতা গাইলো। হ্যাঁ আর গানের রাজা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের হ্যাঁ দেবব্রত বিশ্বাস, হ্যাঁ এইখান থেকে আওয়াজ বার, সে আরেক জিনিস, তার সাথে বাজিয়ে যে আনন্দ, আচ্ছা রবীন্দ্রসঙ্গীতই। আর উনি গানটা যে গাইতেন, ওই গান শুনলে আর মানে তখন টাকার কথা ভুলে যেত, যে আমার পেমেন্ট পাবো হ্যাঁ সে ভুলে যেত। মানে এত মানে উনি অ্যাটিউড হাঁপানি ছিল, আচ্ছা
তাতে একটা স্প্রে করে হ্যাঁ নিজে পান সেজে খেয়ে গান আরম্ভ করত। হিন্দুস্তান স্টুডিও, হ্যাঁ ওই যে অক্রুর দত্ত ওয়েলিংটনের মোড়ে, ওইখানে উনি গাইতে আসছেন। মানে দেবব্রত বিশ্বাসের সঙ্গে বাজিয়ে আপনার সব থেকে বেশি আনন্দ পেয়েছেন। আর সবচেয়ে আনন্দ বলা যায় না, মানে সাংঘাতিক। হ্যাঁ, আর হিন্দি জগতে মানে বম্বে আর্টিস্ট যারা হিন্দি জগতে বলছি, ওনাদের ওখানে মানে কিশোর কুমার, রফি সাহেব, ওরা সবাই ভালো গান, জানো তো। এমনি তো আর আর্টিস্ট হয়নি, সেই সবাই ওদের মানে ইয়ে আছে। গান কিশোর কুমার যখন গাইতো একদিন পাখি ওরে, ওই যে টানটা দিত, আহা, মানে আমার কানে বাজতো প্রোগ্রাম হয়ে যাওয়া, এত সুরে গাই। এত সুন্দর। তখন কোনো টেম্পার তোমাদের কিবোর্ড বলে পলিফোনিক আসেনি কলকাতায়। সুরটা ওই অ্যাকর্ডিয়ন থেকে নিয়ে যা গাইতো না, সুর মানে বিয়ে যেন সুরের একেবারে ভর্তি এখন দরাজ একদম, হ্যাঁ, যেমন গলা তেমন সুর। ওই অ্যাকর্ডিয়ন সুরটা লাগাও, লাগিয়ে দিল, ব্যাস। কি মানে প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে বিছনায় শুয়ে আমার কানে বাজতো। এবার শুনবো আপনার অ্যারেঞ্জমেন্টের কথা, যে আপনার কাজে করা আপনার অ্যারেঞ্জমেন্ট করা ভালো গান, বিখ্যাত যেসব গান। আবার সময় তো অ্যারেঞ্জমেন্ট ওয়েস মিল্কি, অলোকনাথ দে, সব বড় বড় পরিমল ছিল। তারপরে আপনি এলেন বিভাগ ছাড়া আমি মান্নাদের সারা জীবনের গান করেছিলাম। তো সেটাতে অসাধারণ কাজ হয়েছিল। মান্নাদে আমাকে মানে একদম গানের শেষে এসে আমাকে হ্যান্ডশেক করেছিল। হ্যাঁ, মান্নাদে ওই যে খেলা, ফুটবল খেলা তো শুনেছি, সেই গানটা আমার অ্যারেঞ্জ করা। দেখো, আমি তো গিটারও বাজাতাম, আমার অ্যারেঞ্জমেন্ট কেউ আমাকে বলতো যে তোমাকে দিয়েই করো। হ্যাঁ, তা মোটামুটি প্রথম অ্যারেঞ্জমেন্ট কি করেছেন মনে আছে নাকি? না, প্রথম বড় অ্যারেঞ্জমেন্ট বলতে সারা জীবন মান্নাদে, বুঝলো? তা বোধহয় সেটা বোধহয় কত হবে, 77-78 সাল এরকম বয়ে গেছে, নদী বয়ে গেছে, মনে রাখা সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, তারপরে তার পরবর্তী কিছু বলুন, তারপরে পরবর্তী কি কি? এর আগে অর্কেস্ট্রার একটা কথা বলি, যে একটা অর্কেস্ট্রা ছিল এই বড় বড় লোকদের নিয়ে, যেরকম সুজিত, অনিরুদ্ধ, বটুক আর শিবনাথদা বলে, স্যাপস বলে স্যাপস। সেটা যখন বাজতো লোকে হা করে শুনতো। সুজিত নাথ পরিচালক, মেইন লিডার, 4 জন মিলে বাজ, স্যাপস অর্কেস্ট্রা। সেগুলির নামই শোনা যায় না এখন, কেউ জানেও না। তার মধ্যে আরেকটা অর্কেস্ট্রা বিভাগ ছাড়া তো ছিল, হিমাংশু বিশ্বাস অর্কেস্ট্রা, ওই সময় একটা টাইমে বেশ নাম করেছে। মানে তার মানে অর্কেস্ট্রার যে একটা গুরুত্ব ছিল মানে তখন, হ্যাঁ, ওইটা সাংঘাতিক ছিল তখন। ওই যে তখন লোকে অর্কেস্ট্রাটা শুনতো, কখন অর্কেস্ট্রা হবে। আচ্ছা, এটা কি শুধু ফাংশনে হতো না, বিয়ে বাড়িতেও তো বিখ্যাত ছিল? হ্যাঁ, নিশ্চয়ই। বিয়ে বাড়িতে মানে আলাদা ব্যবস্থা, যে বিয়ে বাড়ির সাথে কোনো কানেকশন নেই, আলাদা জায়গা, সুজিত নাদার গান, আজকে কাজের মধ্যে অর্কেস্ট্রা, এরকম ব্যাপার। মানে এতটাই একটা প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল। এবং তার মানে একটা জিনিস মানে বোঝা যায় যে তখন মিউজিশিয়ান, আর্টিস্ট বা কলাকুশলী যারা ছিলেন আর কি, তাদের প্রতি মানে রেসপেক্টটা অসাধারণ ছিল। মানে নিশ্চয়ই ভীষণ মান সম্মান। আমাদের এদিকে দেখি বাড়িতে, বিয়ে বাড়িতে লোকে বসে আসছে যে সুজিত নাথের গ্রুপ আসবে, তার জন্য একটা প্রায়র প্রিপারেশন, তারা রেডি হয়ে আছে যে আসবে, অর্কেস্ট্রা শুনবো, চুটিয়ে শুনবো। ফাংশন, অর্কেস্ট্রা ফাংশনে যখন হচ্ছে, এখানে জিজ্ঞেস করে নি যে এই অর্কেস্ট্রা বা এই ফাংশন চলাকালীন কোনো স্মরণীয় কোনো ঘটনা মনে আছে কোনো, যে হয়তো কেউ আসেনি, আপনারা আগে পৌঁছে গেছেন, আর্টিস্ট আসেনি, আপনারা আগে পৌঁছে গেছেন, বা এরকম এই যা হয়ে থাকে আর কি? এরকম হয়েছে, তাতে অনেক সময় আমরা আর্টিস্ট আসেনি কেন, দেরি করছে, করতে করতে হয়তো এসে গেল, বুঝছে, এরকম অনেক হয়েছে, এরকম ঘটনা হয়নি না। আচ্ছা, ঠিক আছে, আবার আমরা অ্যারেঞ্জমেন্টে আপনার অ্যারেঞ্জমেন্টে আবার ফিরে আসি। যে সারা জীবনের গান হলো, তারপর থেকে খেলা, ফুটবল খেলা, এগুলো হলো বড় অ্যারেঞ্জমেন্ট। তারপরে পরবর্তী, তারপরে এর সাথে প্যারালাল অলোকনাথ ছিল, দিলীপ রায় এসে গেল। দিলীপ রায় অনেক কাজ,
ভীষণ ভালো ভায়োলিনিস্ট, ভালো নোটেশন করতো, ভালো অ্যারেঞ্জ করতো দিলীপ রায়। তো আপনার অ্যারেঞ্জমেন্টের আমার অ্যারেঞ্জমেন্টটা বেশি কেন ছোটখাটো লোকদের জন্য আমি করতাম। তখন একটা হলো না যে 10টা করে গান, আচ্ছা আমার হাতে একদম হ্যাঁ ফটাফট দিত, আমি করে দিতাম, আচ্ছা বুঝছো না। আচ্ছা এগুলো অ্যারেঞ্জমেন্ট প্রচুর করেছি। আচ্ছা তো মানে সেগুলো স্মরণীয় কাজের মধ্যে ফুটবল খেলা, যেমন বলছিলেন কিশোর কুমারের গান অ্যারেঞ্জমেন্ট করেছেন, কিশোর কুমারের। হ্যাঁ, সে তো ভালোবাসা ছাড়া আছে কি। আচ্ছা তারপরে ওই যে মংলু আমি জঙ্গি, ওই গানটা তো শুনেছো, ওপারে থাকবো, হ্যাঁ 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 তা আমার আনিছো। আচ্ছা, তো ওটাতে ট্রাম্পেট কে বাজিয়েছে? তারপরে টমি ফার্নান্ডেজ কলকাতায় যে বানাতো, তার দুটো পায়ে একটু দিতেছে। গিটারটা কি আপনারই বাজানো? আমি অ্যারেঞ্জমেন্ট করলে বাজাতে পারতাম। আচ্ছা, তো কে বাজাতেন? খোকনদা ওই বাজিয়েছেন? স্বপন সেন হবে, আচ্ছা খোকন, ওপারে থাকবো আমি, তো তুমি খেয়াল করতে পারো। হ্যাঁ, অতটা না এই মুহূর্তে তো খেয়াল পড়ছে না। যাই হোক, তাই এবারে কিশোর কুমার ছাড়া পরে যেটা আশাজির গজল, তো আপনারই বাজানো তো? আশা ভোসলের হ্যাঁ, গাজলটা পুরো আমার বাজানো। মিরাজের গজল। ওইটার মধ্যে অমর হলদিপুরি হ্যাঁ বোম্বের একজন Violinist. দুর্দান্ত ভায়োলিন, হ্যাঁ, প্লাস তার সে অ্যারেঞ্জ করতো। গোলাম আলীর সাথে ওর একদম গাঁট ছড়া বাঁধা ছিল। আচ্ছা, তো এই কাজটা কোথায় হয়েছিল? দমদম গ্রামোফোন কোম্পানিতে, HMV তে। তা আশাজি, গুলাম আলীজি ওনারা এখানে এসে গান একদম ওখানে সারা 3 দিন 4 দিন, দিনে 2-3টে করে গান হতো একেবারে সারাদিন, আমরা সকাল থেকে রাত্রে, বুঝেছো। তখন কাজ করে যে আনন্দ পেতেন, বা যাদের সঙ্গে কাজ করছেন এই সব সামগ্রিক পরিবেশটাতে যে আনন্দ পেতেন কাজ করে, তা এখন কি? তখন তো একদম মানে ভেতরে ঢুকে যেত। হ্যাঁ, সেটাই বলছি। এখনো হয়, হ্যাঁ, সংখ্যায় কম, সংখ্যায় কম। বুঝলি। সেটা কি শুধু কি অর্থ করি ব্যাপারে, নাকি না আপনার মানে দক্ষতার ব্যাপার আছে সেখানে? না, অর্থকরী ব্যাপারটা নয়। আচ্ছা অর্থকরী ব্যাপার সবসময় একই রকম আছে, ঠিকই আছে। আচ্ছা, দক্ষতাটা এখানে। দক্ষতাটা মানে তখনকার সুরগুলো ভাবো, হ্যাঁ এই যে আরতি মুখার্জি, মানা দে, হেমন্ত মুখার্জি, এই যে রোজ যেতাম আরতি মুখার্জিকে ভাবো দেখিনি, একটা ফ্লপ গান নেই, যে কোনো টাইপের গান গেয়ে দিত। কম বড় আর্টিস্ট, ও বম্বেতে গিয়ে যে কটা গান গেয়েছে হ্যাঁ দুর্দান্ত গেয়েছে। ওই দিয়ে নচিকেতা ঘোষ তার ভেতরকার যে আইডিয়াটা আরতির গলা দিয়ে বার করতো, এক্সপ্রেস করতো। সুদিন দা তাই করতো। কাজে ও কত বড় শিল্পী বলতো। তো আরতি মুখার্জির কোন কোন গানে তাও আপনার বাজানো? সব বাজে, সব প্রায়, মানে সব কি করে বলবো, হয়তো একদিন আমি হ্যাঁ 90% গানে বাজে, আপনার সব। বুঝেছো। দারুণ দারুণ। আচ্ছা, অ্যারেঞ্জমেন্টের কথা বলতে বলতে তখন আমরা বাদ পড়লো একটু অজয় দাসের যে ওগুলো, সেগুলো অনেক ছবি অজয় দাস আমাকে দিয়েই অ্যারেঞ্জ করে। আচ্ছা, মানে অজয় দাসের গান বলতেই তো ম্যাক্সিমাম তো কিশোর কুমার তো খুবই গেয়েছেন। হ্যাঁ, কিন্তু কলকাতাও গিয়েছে যেরকম। হ্যাঁ হ্যাঁ। তো অজয় দাসের অ্যারেঞ্জমেন্ট তো মানে, আচ্ছা আমরা যেটা মানে যতটা জানি, যেমন উত্তম সিং করতেন, মনোহারি সিংও করেছেন। কে? অজয় দাসের অ্যারেঞ্জমেন্ট না, সেগুলো বম্বেতে যখন দিত, আচ্ছা সেগুলো বম্বের গানগুলো, আচ্ছা যেই গানগুলো কলকাতায় হতো, আচ্ছা আচ্ছা কলকাতার আর্টিস্টরাও তো গেয়েছে না। ইন্দ্রাণী সেন গেয়েছে, হ্যাঁ অরুন্ধতী হোম চৌধুরী অনেকগুলো গেয়েছে, হেমন্ত দা গেয়েছে। হ্যাঁ, আচ্ছা। সেগুলো তো আমি অজয় দাস মান্নাদা করেছে। তো ওনার যে কিশোর কুমারের যে গাওয়া যে গানগুলো, ওগুলোর মধ্যে কোন তার গান? মধ্যে তো কয়েকটা বললাম আমি, হ্যাঁ, করেছি। ওটা তো আগে বলেছেন। আচ্ছা। আর আজ মিলন তিথি, পূর্ণিমা চাঁদ, এগুলো ওখানে হয়েছে। এগুলো বম্বে হয়েছে। আচ্ছা, বম্বেতে একদম। এইবারে একবারে সম্পূর্ণ অন্যরকম যে গান বাজনা, তো আপনি যা বললেন 1962 সাল থেকে প্রায় আপনার শুরু, তো এর ফাঁকে ঘর বসালেন কবে?
আমার বিয়ে হয়েছে 76-এ। 76। সেই সময় ও একটা মিউজিক্যাল স্কুলের সাথেই যুক্ত ছিল, আচ্ছা সেখান থেকে আলাপ হয়েছিল। আচ্ছা আচ্ছা তারপর থেকে আমরা আছি বেশ সুন্দর। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আচ্ছা ও দিল্লি পাবলিক স্কুলের টিচার। আচ্ছা কলকাতাতে? হ্যাঁ, কলকাতায় থাকে, বাড়ির থেকে 1 কিলোমিটারের মধ্যে থাকে শ্বশুরবাড়ি। আচ্ছা হ্যাঁ, ও ওইদিকে ব্যস্ত থাকে, তবে মেয়েও ফ্যামিলি সাপোর্ট করে, আচ্ছা বুঝেছো না? আচ্ছা আর ও আচ্ছা গান বাজনা নিজে না করলেও হ্যাঁ। আমাকে যথেষ্ট হেল্প। তো উনার সাপোর্ট না থাকলে তো এতদূর বোধহয় আপনার আসার পরে মানে পারতেন না, একা সামলাতে পারতেন না, তাই তো? তো এখন সারাদিন কিভাবে কাটে? গান বাজনাতেই কাটে, আচ্ছা তার কারণ গান বাজনা ছাত্র শেখাই, তারপরে অ্যারেঞ্জমেন্টের কিছু কিছু কাজ করি, আচ্ছা পেলেই করি। আচ্ছা আমাদের অ্যারেঞ্জমেন্টটা আগের থেকে কমে গেছে, বললাম না যে হ্যাঁ। গান বাজনার হ্যাঁ ধরন পাল্টে গেছে বলে আমাদের কাছে ওই, কিন্তু তাও তো আসে তাও তো যারা আছে। পুরনো গান পছন্দ, পুরনো অ্যারেঞ্জমেন্ট পছন্দ করে, তারা আমার কাছেই আসে। আচ্ছা নতুন যে কাজকর্ম হচ্ছে এখন, তার সঙ্গে তো প্রথম তখন বললেন যে অনেকটা ফারাক। আমরা তো ব্যাক ফুটে চলে গেছি। হ্যাঁ, সে ব্যাকফুটে যাওয়াটা কি মানে পজিটিভ দিকে ব্যাকফুটে গেছেন না নেগেটিভ দিকে গেছেন? না, ওটা ওই জিনিসটা যে খারাপ তা নয়, আচ্ছা ওরাও ভালো গাইছে, কিন্তু আমাদের আমরা ওটাকে ক্যাচ আপ করতে পারবো, বুঝলেন? ওই ধরন আলাদা, ধরনটাই আলাদা। মানে এতটা তো জানলাম, আজকে তো আবার একদিন নিশ্চয়ই। নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো আরো অন্যান্য আরো নানা রকম সব ঘটনা। ফিলিংস চ্যানেলের পক্ষ থেকে একটা খুব ছোট্ট উপহার আপনার জন্য। আমি এটা সর্বান্তকরণে নিলাম। অন্তর